ধরণীতে রাতের অন্ধকারকে ছাপিয়ে যখন সকালের প্রথম আলো ধীরে ধীরে পৃথিবীকে আলিঙ্গন করে, তখন প্রকৃতি মনে হয় নতুন করে নিঃশ্বাস নেয়। ভেজা ঘাসের ডগায় ঝুলে থাকা শিশির কণা সূর্যের কোমল কিরণে রূপালী মুক্তোর মতো ঝলমল করে ওঠে। আকাশে ভেসে থাকা মেঘেরা হালকা গোলাপি আর সোনালি আভায় রঙিন হয়ে ওঠে। দেখে মনে হয় যেন ভোরের আঁচলে আঁকা এক শিল্পীর তুলির ছোঁয়া। পাখির কিচিরমিচির সকালের স্নিগ্ধ বাতাসকে করে তোলে আরও প্রাণবন্ত। পাখির অবিন্যস্ত কিচিরমিচির প্রকৃতির মাঝে সঙ্গীতের সুর তুলে। গাছের পাতায় জমে থাকা রাতের আর্দ্রতা বাতাসে ছড়িয়ে দেয় শীতল মুগ্ধতা, যা হৃদয়কে অজানা এক প্রশান্তিতে ভরিয়ে তোলে। আর সাথে সকালের সেই নির্মল নীরবতাকে ছাপিয়ে তখনও ঘুমে বিভোর এক যুগল। ভোরের এই মিষ্টি সময়টা নিজ চোখে দেখতে পারলে বা অনুভব করতে পারলে হয়তো তারা বুঝতে পারত বাতাবরণে এখন ভেসে বেড়াচ্ছে সদ্য বিবাহিত যুগলের পুরনো প্রেমের সুবাস, যা নতুন যুগলের মনে অনুভূতির আঁচড় কাটছে। জানালার পর্দা ভেদ করে মৃদুমন্দ আলো এসে আছড়ে পড়ছে সাগরের চোখে মুখে। তন্দ্রাচ্ছন্ন ভাব হতেই সারা শরীরসহ মাথায় তীব্র যন্ত্রণা অনুভব করল সে। না চাইতেও চোখ দুটো মেলে তাকালো সে। মুহূর্তেই অনুভব হলো তার ডান পাশটা অবশ্যই আছে রীতিমতো। শরীরে ভারী কিছু আছে অনুভব হতেই ঝিমানো দৃষ্টিতেই তাকায় বুকের উপরে পড়ে থাকা নারীর অবয়বটির দিকে। মুহূর্ত ব্যয় না করে ঠোঁটের কোণে ভেসে ওঠে প্রশান্তিময় হাসি। সময় ব্যয় করল না সাগর। মুখ বাড়িয়ে গাঢ় চুমু এঁকে দিল প্রিয়তার কপালে। সাগর সেভাবেই শুয়ে থাকে, মনোযোগ দিয়ে দেখতে থাকে নিজের স্ত্রীকে। উষা তখনও আধো আধো ঘুমে মগ্ন, অথচ তার নিঃশ্বাসের মৃদু ওঠানামা সাগরের কানে সকালের পাখির কলতানের মতোই সুমধুর শোনাচ্ছিল। জানালার বাহিরে পাখিরা কিচিরমিচির গান গাইছে, আর ঘরের ভেতরে সাগরের মনে অদ্ভুত এক শান্তি ঘিরে বসেছে। সাগর অনুভব করল পুরো সকালের এই সৌন্দর্যটা শুধু তার জন্য, শুধু তাদের দুজনের জন্য। সাগর ধীরে ধীরে উষার আরও কাছে এলো। সকালের আলো জানালা ভেদ করে উষার মুখে পড়ে তাকে আরও দীপ্তিময় করে তুলেছে। সাগরের মনে হলো এ জীবনের সব ভোর যদি এমন করেই শুরু হয়, তাহলে তার জীবন নামক ছোট্ট পৃথিবী পূর্ণতা পাবে। ভাবখানা মনে আসতেই পুলকিত হলো দেহ মন। শরীরের অসহনীয় পীড়া তখন কোথায় গায়েব হলো কে জানে। এমন প্রশান্তিময় সকাল পাওয়ার জন্য এরকম হাজারটা ব্যথা সে মুখ বুজে সহ্য করে নিবে। তবে সাগর শুধু নিজের স্ত্রীকে দেখেই ক্ষান্ত হলো না, বারবার মুখ বাড়িয়ে উষ্ণ স্পর্শ দিতে লাগলো নিজের আত্মহরিণীর পুরো শুভ্র অনল এবং অধর কান্তি জুড়ে। উষার ঘুমটা বুঝি আর স্থায়ী হয় না, হবেই বা কী করে? কেউ যদি ভালোবাসা নামক টর্চার চালায় এভাবে, তাহলে কি ঘুমানো যায়? বিরক্তিতে চোখ মুখ ভোঁতা হয়ে আছে উষার। মহাশয় নিজেই তো সারা রাত ঘুমিয়েছে, সে কি ঘুমাতে পেরেছে নাকি? ভোর রাতে উঠে আবার সেহরি করতে হয়েছে, নামাজ পড়েছে। কিছুক্ষণ হলো ঘুমটা একটু গাঢ় হয়েছে। এখনও তো কেউ উঠেনি, 10টার আগে কেউ উঠবেও না। কষ্ট হচ্ছিল চোখ খুলতে, তবুও এই অত্যাচার থেকে বাঁচতে উষা চোখ খুলে চাইল। চোখের সামনে ভেসে উঠল প্রিয় পুরুষের সুশ্রী আদল, একজোড়া তৃষ্ণার্থ মুগ্ধ দৃষ্টি। হৃদস্পন্দন গাঢ় হতেই নিজেকে সেই দৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা চালালো উষা। সাগর মেয়েটার লুকোচুরি ভাব দেখে মিটমিটিয়ে হাসে। উষাকে আর জ্বালাতন না করে নিজের নাক উষার নাকের সাথে মিশিয়ে মৃদু ঘর্ষণের সৃষ্টি করে। মিষ্টি হাসি দিয়ে ঘুম ঘুম ভাব নিয়ে গভীরস্বরে বলে, শুভ সকাল বউ, আমার আত্মা হরিণী, আমার অগ্নিশিখা। প্রত্যুত্তরে উষা প্রস্তর হাসল। কি যে শান্তি লাগছে তার। উষা মিষ্টি হেসে চুমু খেলো সাগরের নাকের ডগায়। তারপর আবারও নিজের জায়গায় শুয়ে পড়ল উষা। সাগর উষার দিকে ঝুঁকেছিল। উষা শুতেই নিজের মাথাটা এলিয়ে দিল উষার বুকে। হাত দুটি নিয়ে রাখল চুলের ভাঁজে। আদেশের স্বরে বলল, মাথায় হাত বুলিয়ে দাও বউ। উষা তাই করল। যদিও শরীরটা ভীষণ খারাপ লাগছে। কাল সারাদিন কি একটা ঝড় গেল, রাতেও ঠিকঠাক ঘুমাতে পারেনি। উষার আকাশকুসুম ভাবনার মধ্যেই সাগর আবারও ঘুম ঘুম স্বরে বলে, বাসরাতের উপহার পছন্দ হয়েছে? উষা মিষ্টি করে হাসল। সাগরের মুখটা নিজের দুই হাতের আদলে নিয়ে সোজা করল। সাগরের কপালে সময় নিয়ে চুমু খেল। পুরোটা সময় সাগর চোখ বন্ধ করে অনুভব করল স্ত্রীর থেকে পাওয়া ভালোবাসার স্পর্শ। অনেক পছন্দ হয়েছে, তবে আমি জেগে থাকতে দিলেন না কেন?
তুই যে ওভাবেই ঘুমিয়ে যাবি কে জানতো। ঘুমেছিলি বলে আর ডাকিনি, ইচ্ছে করেনি, তাই নিজেই পরিয়ে দিয়েছি। জানি না কেমন হয়েছে, তবে প্রথমবারেই নজর কেড়েছিল। অনেক সুন্দর হয়েছে। চুড়িগুলো কি অনেক বেশি বড় হয়ে গিয়েছে? চেঞ্জ করে আনবো? না না, তার দরকার নেই, এইরকমই ভালো লাগে। তারপর দুজনেই চুপ। আর কোনো কথা খুঁজে পেল না কেউ। সাগর বাসর রাতের উপহার হিসেবে স্বর্ণের কিছু অলংকার এনেছে, যেন তার বউ সবসময় সেগুলো পরে থাকতে পারে। হাতে পরার জন্য চিকন একজোড়া চুড়ি, একজোড়া ছোট্ট কানের দুল, আর গলায় পরার জন্য হোয়াইট গোল্ড আর গোল্ডের মিশেলে একটা মিডিয়াম সাইজের চেইন এনেছে। উষা সেহরি করতে যাওয়ার পর ডাইনিং টেবিলে সবাই অলংকারের প্রশংসাই করছিল। উষার অবশ্য সেসব বোধগম্য হয়নি। সে বেসিনের সামনে গিয়ে দাঁড়াতেই লাইটের আলোয় ঝলমল করতে থাকা অলংকারগুলো নজরে এসেছে। উষার সত্যিই ভীষণ পছন্দ হয়েছে। শাড়ির সাথে এমন হালকা গহনা একদম নতুন বউ ভাইবটা বজায় রেখেছে। সাগর অবশ্য ডায়মন্ডের 7 পাথরের একটা নোজ রিংও এনেছে, কিন্তু উষার নাক ফোরানো নেই বলে পরতে পারেনি। উষার চুপচাপ শুয়ে থাকা সাগরের পছন্দ হলো না। মাথা তুলে উষার মুখ বরাবর করলো, তারপর আবদারের স্বরে বলল, উঠে পড়ো উষা, গোসল করতে হবে। আমি কোলে নিয়ে হেল্প করব। সকাল বাজে 8টা, এত সকালে গোসল করবে কেন? বিস্ময় হতবাক উষা নাক মুখ কুঁচকে ফেলে, চোখে মুখে বিরক্তিভাব ফুটিয়ে তোলে। তীক্ষ্ণ দৃষ্টিতে সাগরকে অবলোকন করে অবাকের স্বরে বলে, শুধু শুধু গোসল নিব কেন এই সকালে? আমাদের মধ্যে তো গোসল নেওয়ার মতো তো কিছু হয়নি। কথাটা শেষ করতেই উষার বোধগম্য হলো সে ভুল মানুষের সামনে ভুল কিছু বলে ফেলেছে। এই লোক তো এমনিতেই 1 কাঠি উপরে থাকে, এখন 10 কাঠি উপরে বসবে। সাগর সঙ্গে সঙ্গে কপাল কুঁচকে চোখ দুটো ছোট ছোট করে সংদিগ্ধ দৃষ্টিতে উষার দিকে তাকায়। সাগরের অমন বাঁকা দৃষ্টি দেখে উষা নিজের মুখ লুকায় সাগরের বুকে। এ পর্যায়ে সাগর হো হো শব্দ করে হেসে ওঠে। চোখের কার্নিশে জলও জমেছে বোধ হয়। সাগরের হাসি যেন থামছেই না। এতে উষা মহাবিরক্ত। এভাবে হাসার কি আছে ও বুঝে পেল না। মিনিট দুয়েকের মধ্যেই সাগরের হাসাহাসি থেমে যায়। সাগরকে শান্ত হতে দেখেই উষা মাথা তুলল সাগরের বুক থেকে, পিটপিট করে তাকায় সাগরের মুখের দিকে। উষাকে এমন অতিষ্ঠ দৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখেই সাগর নিজের ঠোঁট কামড়ে ধরে, দুষ্টু হেসে চোখ মারে। লজ্জায় হাঁসফাঁস করে ওঠে উষা, হতভম্ব হয়ে যায় সে। একটু সময়ও ছাড় দিতে চায় না। এই বজ্জাত লোক সহজে শুধরাবে না। উষার এমন ছটপটে ভাবকে সাগর পাত্তা দিল না। গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল উষার দিকে। উষা একবার চোখ তুলেই সাথে সাথে বন্ধ করে ফেলে। ওই সমুদ্রের ন্যায় গভীর চোখ জোড়ায় সে নিজের জন্য একরাশ মুগ্ধতা দেখে। অমন দৃষ্টি সহ্য করার ক্ষমতা উষার নেই। সাগর নিবিড়ভাবে দেখে উষার অস্থিরতা। সাগর এক দৃষ্টিতে তাকিয়ে থেকেই হাঙ্কি টোনে বলল, ওহ বউ, তুমি আগে বলবে না? স্বামীর ভালোবাসা পেতে যে তুমি এত মরিয়া, বললে কি আর আমি গত রাতটা পাংশুটেভাবে কাটাতাম? নিজের অধিকারটা ঠিক আদায় করে নিতাম, অথচ তোমার কথা ভেবেই আগাইনি। উষা সঙ্গে সঙ্গে নাক মুখ কুঁচকে রাগী স্বরে বলল, ছি, অসভ্য লোক, আমি ওসব মোটেও মিন করিনি। সাগর দুষ্টু হেসেই বলল, তাহলে কি মিন করলে? দূরে সরুন, আমি রোজা রেখেছি, আমার রোজা হালকা হয়ে যাবে। আস্তে, এই রাম ছাগল হয়েও রোজা রাখেন না আবার পুরো কথাটা শেষ করার আগেই উষার চোখ রসগোল্লার ন্যায় বড় বড় হয়ে গেল। প্রচণ্ড ভয়ে মাথার দুই দিকে নাড়াতে নাড়াতে নিজের হাত দিয়ে মুখ চেপে ধরল। দৃষ্টি অগোছালো, চোখের কোণায় জল জমে গেছে ইতিমধ্যে। সাগর চোখ দুটো ছোট ছোট করে তীক্ষ্ণ দৃষ্টি নামিয়ে তাকিয়ে আছে উষার দিকে। উষার আত্মারাম এবার খাঁচা ছাড়া। সে অনবরত মাথা দুই দিকে নাড়াতেই আছে। সাগরকে চুপ থাকতে দেখে উষা আরও ভয়ে জমে যাচ্ছে। সাগরের নীরবতা উষার সর্বাঙ্গে কাঁপন ধরাচ্ছে। উষার ভয়টা আরও গাঢ় করতে সাগর অস্বাভাবিক কাজ করে বসল। উষার দিকে তাকিয়ে খুব মিষ্টি করে হাসল। সাগরের হাসিতে কী ছিল উষা জানে না, তবে সে কেমন মন্ত্রমুগ্ধের ন্যায় সেই হাসিটা দেখল। উষাকে অমনভাবে চুপ করে একদৃষ্টিতে তাকিয়ে থাকতে দেখে সাগর হাত বাড়িয়ে উষাকে ধরতে চায়। সাগরকে এগিয়ে আসতে দেখে উষা ধরপড়িয়ে ওঠে, চট করে বিছানা ছেড়ে দাঁড়িয়ে যায়। সাগর ভ্রু কুঁচকে ফেলে সঙ্গে সঙ্গে, রুড়ো স্বরে বলে, এই কি হলো, তুই বিছানা ছাড়লি কেন? উষা নিজের দুই গালে হাত রেখে বাচ্চাদের মতো মুখ বানিয়ে বলে, মাফ করে দেন সায়ন্দ্রিলের আব্বু,
আর জীবনেও এসব বলবো না, গড প্রমিস। সাগর নিজের অবাকের রেশ এখনও কাটিয়ে উঠতে পারেনি। তার আগেই আরও একটা চমক। সায়নদ্রিল। এই সায়নদ্রিলটা আবার কে? নিজের বিস্ময় ভাবটুকু সে লুকাতে ব্যর্থ। এখানে সায়নদ্রিলের আব্বুকে? সাগর এবার নিজের চোখ মুখ মারাত্মক গম্ভীর করে ফেলে। গম্ভীর স্বরে জানতে চায়, সায়নদ্রিলকে? আর সায়নদ্রিলের আব্বুই বা কে? উষা একটু মুচকি হেসে বলে, আহা, এভাবে বলছেন কেন? আপনি তো সায়নদ্রিলের আব্বু। আমাদের ছেলের নাম ঠিক করে রেখেছি, অভ্যাসবশত সাগর ভাই ডেকে ফেলি। তার থেকে বরং সায়নদ্রিলের আব্বু ডাকাটা বেশি মধুর শোনায়। উষার প্রত্যুত্তরে সাগর কিছুক্ষণ থম মেরে থাকে। বুকের কোথাও কেমন একটা চিনচিনে ব্যথা হচ্ছে। সাগরের সারা চোখ মুখ হতভম্ব হয়ে আছে। কেমন সুখ সুখ একটা যন্ত্রণা মনের মাঝে অনুভূত হচ্ছে। নিজের প্রশান্তিটুকু আড়াল করতে পারল না সে। উষাকে ভরকে দিয়ে খুব মিষ্টি করে হাসল। যা সিমরান, জিলে আপনি জিন্দেগি। ছাগল বলাই একটা পানিশমেন্ট তো দিতাম তোকে, কিন্তু তোর একটা ডাকে কলিজা কেমন ঠান্ডা হয়ে গেল। শুনতে মন্দ লাগবে না? পিওর বিবাহিত বিবাহিত ফিলিংসটা পাওয়া যাবে তাহলে। সাগরের কথায় উষা ভ্রুকুচকে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে থাকে। জিজ্ঞাসু দৃষ্টিতে বলে, তাহলে এতদিন কি বিবাহিত ফিলিংস কাজ করেনি? না। সাগরের নির্লিপ্ত জবাব। উষা নাক ফুলায়, ভেংচি কেটে বলে, তো 6 বছর হলেই কি আর 10 বছর হলেই কি, এখনো কপালে বাসরটাই জুটেনি। দীর্ঘ 6 বছরের বিবাহিত জীবনে আমি এখনো ভার্জিন। তুই ভাবতে পারছিস ওষা, বাহিরের মানুষ যদি এই কথা জানতে পারে তবে আমার পুরুষত্ব নিয়ে আঙুল তুলতে দুবার ভাববে না কেউ। জাতি আমার এই মুখ দেখতে চাইবে না। আমার জন্যে গোটা পুরুষ জাতিকে কলঙ্কিত করা হবে। ছ্যা, নিজের প্রতি ঘৃণা কাজ করছে। পুরুষ মানুষ হিসেবে ব্যর্থ। ভাবা যায় এই মসৃণ পিঠটাতে এখনো কোনো নখের দাগ পড়েনি। হাউ লুজার আই অ্যাম। আর ইনি এখানে বসে বসে বাচ্চার নাম ঠিক করছেন। শোন গাধা, বাচ্চা কি টিনের চাল থেকে টপকে পড়বে, নাকি বাচ্চা তৈরির জন্য আড়াআড়ি ভাগও করতে হবে? উষার পৃথিবী থমকে যায়। সে চমকায়, ভরকায়, হতভম্ব হয়। কান দুটো ঝাঁঝরা হয়ে গেল বোধ হয়। এসব কি শুনল সে? গাল দুটো ক্রমশ উষ্ণ হয়ে উঠছে। বুকটা ধরফর করছে। ভূখণ্ডে নিজেকে মিশিয়ে নিতে ইচ্ছা করছে। বিড়ালের মতো নিষ্পাপ মুখ বানিয়ে ঘুরেই বলে, কি পুরুষ রে বাবা! ছি ছি! কি বলল? নখের দাগ পড়েনি? আবার আড়াআড়ি ভাগ? উষা কিছু শক্ত কথা শোনাতে চাইল, মুখটা খুলল তাই। কিন্তু আচানক কি হয়ে গেল সে নিজেও জানে না। হুট করেই বলে বসল, আমার দোষ নাকি এসবে? নিজেই তো 5 বছর বিদেশে পড়েছিলেন। সাগর চোখ ছোট ছোট করে তাকায় উষার দিকে। এত এত চমক সে কোথায় রাখবে? এই মেয়েটা যে একটু পাজি তা সে জানত, কিন্তু তাই বলে এভাবে নিঃসংকোচে এসব বলবে? বলা বাহুল্য সে নিজেও চাইছিল উষা এমন কিছু একটা উত্তর করুক, তাহলে তর্কটা বাড়বে ওদের। কিন্তু না, সাগর নিজের এই বাচ্চামো ভাবনাগুলো আপাতত বাদ দিল। গম্ভীর স্বরেই বলল, তবে রে বেয়াদব, বাসর করার এত তাড়া? ওইটুকু বয়সে ওসব তোর হেলথের জন্য ক্ষতিকর ছিল। আর আমাকে সামলাতে পারতি। ছাড় এসব আলোচনা, মুখ খুলতে চাচ্ছি না আপাতত। তুইও লাগাম ছাড়া হয়ে যাবি তখন। নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখা উচিত। আমার মাথা ধরেছে, 1 কাপ কফি হলে ভালো হতো। বুকে ব্যথা করছে, মেডিসিন নিতে হবে দ্রুত। উষা এসব আর ঘাটল না। সাগর অসুস্থ শুনে আর তর্কও করতে চাইল না। আচ্ছা, ফ্রেশ হয়ে আসুন, আমি নাস্তা আনছি। হুম। সাগর ওয়াশরুমের দিকে পা বাড়ায়। উষাকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকায়, তবে বলে না কিছু। ওয়াশরুমের দরজা আটকানোর আগেই শুধু মাথাটুকু বের করে সাগর। শীতল কণ্ঠে বলল, শোন সুইট বি, হুম। সায়নদ্রিলি নামটা খুব পছন্দ হয়েছে আমার। একদম ইউনিক একটা নাম। আমার ছেলের নাম এটাই হবে কনফার্ম। তবে শুনে রাখ, মেয়ের নাম আমি ঠিক করব। মেয়ের নামে তুই দ্বিমত প্রকাশ করতে পারবি না। উষা লাজুক হাসল, লজ্জায় মাথা নত করল। কোনো মতে অস্পষ্ট স্বরে আওড়ালো, ঠিক আছে। সাগর প্রগাঢ় হেসে দরজাটা বন্ধ করে দিল। নিজেকে এবার কেন জানি পরিপূর্ণ লাগছে তার। ঘর ভর্তি বাচ্চা থাকলে তখন নিজেকে কি মনে হবে?
ভেবে পেল না সাগর। রমজান মাসে সব থেকে বেশি ভুগতে হয় স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্টদের। সকাল সকাল উঠে ক্লাসে যাওয়া কি যে প্যারাদায়ক। চাকুরিজীবীরাও এই তালিকায় আছেন। জীবিকার তাগিদে আরামায়েশকে ভুলে ছুটতে হয় টাকার পিছনে। পরিবারকে ভালো রাখার চিন্তা করতে হয় তাদের। সাদাব তেতোমুখে তৈরি হচ্ছে, ভার্সিটিতে যেতে হবে। আজকে একটা ক্লাস পরীক্ষা আছে, তাই না চাইতেও যেতে হচ্ছে। এমনিতেও কাল কত পরিশ্রম করতে হয়েছে, আবার সারা রাত ঘুমায়নি। সেহেরি করে একবারে ঘুমিয়েছে। শরীরটা তার চলছে না, মাথা ব্যথা। এমনিতেও এক্সামে কিছু লিখতে পারবে না। সাদাব রেডি হয়ে নিচে আসতেই দেখে নাবিলা ভুইয়া আরিশাকে গরম দুধ খাওয়াচ্ছে, সাথে দুটো সেদ্ধ ডিম। উষাকে কিচেনে খুঁটিনাটি করতে দেখল। তবে সাদাফের চোখ চড়ক গাছ আরিশাকে খেতে দেখে। সে অতি উৎসাহের সহিত এগিয়ে গিয়ে গলা ছেড়ে বলল, ছি ছি, এই এত বড় মেয়ে হয়েও রোজা রাখিস নি? মামার বাড়িতে তো আসলি চাল শেষ করতে, তাই বলে রমজানে রোজা রাখবি না? তুই না হয় ইফতারের পরে 3 বার খেয়ে চাল শেষ করার যুদ্ধে নামতি, সমস্যা তো ছিল না। ফকির মিসকিনরা খাওয়াইলে আয় বাড়ে, রিজিক বাড়ে, সন্দেহ আমাদেরও বাড়তো না হয়। আর তুমিও ফুপি ওকে এভাবে খাওয়াচ্ছ? নাবিলা ভুইয়া ভাতিজার কথায় সে কুটি কুটি। এই ছেলে নিজের মেয়েকে যে এত কথা বলে অপমান করলো, খাওয়ার খোঁটা দিল, এসব যেন গায়ে লাগলো না। আরিশা প্রথমে সাদাফকে দেখে লজ্জায় পড়ে গিয়েছিল, কিন্তু পরে সাদাফের কথা শুনে রাগটা যেন তরতর করে বেড়ে গেল। মাকে হাসতে দেখে যেন গায়ের রক্ত টকবক করছে। নাক মুখ ফুলিয়েই বলল, তুমি কি আম্মু? তোমার মেয়েকে এত কথা শোনালো, খাওয়ার খোঁটা দিল, অপমান করলো, এসব তোমার গায়ে লাগেনি? উল্টা হাসছো? তোমার বাপের বাড়িতে আমাকে অপমান করা মানে আকার ইঙ্গিতে তোমাকে অপমান করা। ছি! আবারও হাসে, ঘরের শত্রু বিভীষণ। এই মোটো, আমি কি ফুপিকে কিছু বলেছি? ফুপির বাপের বাড়ি, ফুপির ঘর, সে দরকার হয় খেতে খেতে পুরো বাড়ি খেয়ে ফেলবে, তাতে তোর কি? আরিশার কিছু না হলেও তোর যে কিছু, সেটা সাদাফ আমরা বুঝতেই পারছি। তোর বাপ চাচার কোন দিক দিয়ে কম পড়েছে যে আরিশা একা খেয়ে চালের বস্তা শেষ করে ফেলবে? উষা হাতে সাগরের জন্য নাস্তা নিয়ে বেরিয়েছে। প্রতিমধ্যে সাদাফের কথার উত্তরটাও দিয়ে দিল। সাদাফ প্রতিবাদ করে বলল, তুই আমার বোন ঐশী, তুই ওই শাকচুন্নির সাইড নিবি কেন? তোর যেমন বোন আরিশাও বোন আমি। যাক, কেউ তো আমার পক্ষে আছে, নিজের মাই তো বড় শত্রু দেখা যাচ্ছে। নাবিলা ভুইয়া এদের ঝগড়া খুব উপভোগ করেন। বাচ্চারা যদি একটু আধটু ঝগড়া না করে তাহলে কিভাবে হবে? বাড়িটাকে মাতিয়ে রাখতেই তো এমন দুই একটা বিচ্ছুর দরকার পড়ে। হয়েছে হয়েছে, সাদাফ তুমিও চুপ করো, আরিশাও চুপ করো। আরিশ একটু অসুস্থ, সকালে বমি হয়েছে, পেটেও ব্যথা, তাই রোজা ভেঙে ফেলেছে। রাতে এত কিছু খেলে বদহজম হয়েছে মেবি। সাদাবকে আরিশার অসুস্থতার কথা শুনে একটু চিন্তিত দেখালো, কিন্তু সে মুখটাকে স্বাভাবিক রেখেই বলল, তা তো হবে ফুপি, একসাথে এত কিছু দেখে মাথা ঠিক ছিল না, তাই গোফে গিলছে। ওভারলোড হয়ে যাওয়ায় এখন বদহজম হয়েছে। উফ, সাদাফ সব সময় এসব ভাল লাগে না। যা তো, ওকে নিয়ে ভার্সিটিতে যা। সাবধানে যেও আপু, আমি রুমে যাই খাবারগুলো নিয়ে। হ্যাঁ হ্যাঁ উষা, যা তুই সাগরের খাবারগুলো নিয়ে যা, ছেলেটার খিদে গেছে। উষা চলে গেল উপরে নিজের রুমের দিকে। নাবিলা ভুইয়া আবারও সাদাফকে বলল, বাবা তুই তোর সাথে ওকে নিয়ে যা, বুঝলি মেয়েটা অসুস্থ। সাদাফ মাথা নাড়িয়ে সায় জানায়। আরিশাকে নিচে আসতে বলে সে গ্যারেজে গেল বাইক বের করতে। আরিশারও ততক্ষণে খাওয়া শেষ। আরিশা নিচে আসতেই বাইক স্টার্ট দিল সাদাফ। মুখে কিছু বলল না। ঝগড়া করেছে বলে কি রাগ কমে গেছে নাকি? আরিশাও আগ বাড়িয়ে কিছু বলল না, কিন্তু সাদাফ যে তার কথা ভেবে বাইকের স্পিড নর্মাল রেখেছে, খুব স্মুথলি বাইক চালাচ্ছে, তার নজর এড়ায়নি। এতটুকু কেয়ার দেখেই সে হেলমেটের আড়ালে মুচকি হাসল। সাদাফ গ্লাসে একবার দেখল সে হাসতে থাকা চোখ জোড়া, পরপর নিজেও ঠোঁট কামড়ে হাসল। নাবিলা ভুইয়া তখনও ডাইনিংয়ে বসে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ভাবছে সাদাফ আর আরিশার কথা। দুজন ছোট থেকেই সারাদিন একজন আরেকজনের সাথে লেগে থাকে, কেউ কারো থেকে কম না। সে কি অত্যাচার তাদের দুজনের! এত বড় হয়ে গেল তাও এদের ঝগড়া বন্ধ হয়নি। তলে তলে দুজন দুজনকে ভালোবাসে, এটাও উপলব্ধি করতে পারছে না। অবশ্য সাদাফ ইন্টার পাস দেওয়ার পরেই নাবিলা ভুইয়ার কাছে একদিন আবদার করে এসেছিল। দিনটি ছিল বুধবার, রাত 3টা বাজে। সাদাফ নাবিলা ভুইয়াকে ডেকে ছাদে নিয়ে যায়। সে রাতে চুরের মতো ফুফির হাত ধরে বলেছিল, একটা অনুরোধ করলে রাখবে ফুপি?
এত রাতে ডেকে এনে এভাবে কথা বলায় কিছুটা আতঙ্কিত হয়েছিলেন তিনি। কুভাবনা কাজ করছিল মনে, কি এমন চাইবে তার ভাতিজা। তিনি আতঙ্কিত হয়েই বলেছিলেন, যা চাইবে তা যদি তোমার জন্য মঙ্গলজনক হয় আর বেস্ট কিছু হয়, তোমার লাইফের সাথে জড়িত গুরুত্বপূর্ণ কিছু হয়, অবশ্যই আমি অনুরোধ রাখার চেষ্টা করব। তবে অবশ্যই সেটা কোনো ভালো কাজের অনুরোধ হতে হবে। খারাপ কাজে এই ফুপির সঙ্গ পাবে না। সাদাব নাবিলা ভুইয়ার সাথে অনেক ফ্রি। নিজের মেয়ের বয়সী হওয়ায় আদর যত্ন আহ্লাদ সবই বেশি তার। সাগরের পরে এই এক ভাতিজা তার কাছে একটু বেশি প্রিয়। যদিও সবাইকে সমানভাবে ভালোবাসে, তবুও সাদাব নিঃসংকোচে ফুপিকে সব কিছু বলতে পারে। সে তখনই মিনমিন করে বলেছিল, তোমার মিনি পার্সন বেস্ট না হয়ে যাবে কোথায় ফুপি? শুধু মাথার তাস ছেড়া, আমার সাথে না লাগলে তার হয় না। নাবিলা ভুইয়া এ কথার মর্মার্থ কিছুই বুঝেনি। তিনি কপাল কুঁচকে চিন্তিত স্বরে বললেন, বুঝিনি, কি বললি? আমার মিনি ভার্সন? তোমার মেয়ে? নাবিলা ভুইয়ার দৃষ্টি নিগুড় হয়। অশান্ত মন আরও অশান্ত হয়, চিন্তা বাড়ে। সংদিগ্ধ দৃষ্টিতে প্রশ্ন করে, আমার মেয়ে আবার কি করেছে ও? কিছু করেনি, আমি চাইছি ওকে। এমন থেমে থেমে কথা বলায় বিরক্ত নাবিলা ভুইয়া রুড়ো স্বরেই বলে, এই রাতে কি মজা করছিস সাদাব? কি বলবি খোলাখুলি বল, নয়তো আমি যাই। সাদাব আমতা আমতা করে বলে, বলছি, কিন্তু তুমি না করতে পারবে না। তুমি বলছো, অনুরোধ রাখবে, কথা দিয়েছো। নাবিলা ভুইয়া হতভম্ব হয়ে যান। কখন কথা দিলেন উনি? বলেছেন ভালো কিছু হলে রাখার চেষ্টা করবে। আমি এখন এই কথা বললাম? কথা দিলাম কখন? তুমি এক্ষুনি বললে না, বেস্ট কিছু হলে আমার লাইফের সাথে জড়িত হলে কথা রাখবে। এটাই তো তোমার মেয়ের তো বেস্ট হই, তাই না? হ্যাঁ, আমার মেয়ে বেস্ট তো। তাহলে তো হয়েই গেল। তুমি আমাকে মেয়ের জামাই হিসাবে মেনেই নিলে, কবুলে করে নিয়েছো। ধন্যবাদ ফুপি, এত সহজে মেনে নেবে ভাবিনি। লাভ ইউ ফুপি। বলেই ফুপির মাথায় চুমু খায় সাদাফ। নাবিলা ভুইয়া হতবাক, কিং কর্তব্য বিমূঢ়। তিনি যেন এখনো বুঝতে পারছেন না সাদাফ কি বলল। কি চালাক ছেলে, কিভাবে কথা পেঁচালো। নিজের মেয়েকে কি কেউ খারাপ বলবে? নিজের কথার জালে নিজেই ফেসে গেলেন। কি বলছিস এসব? আমি কখন ওসব বললাম? এসব ছাড়ো, আমাকে তোমার মেয়ের জামাই হিসাবে মানতেই অসুবিধা আছে? আছেই তো। তুই তো আমার মেয়ে খাবার দেখতে পারিস না, ঘুমও দেখতে পারিস না। তোদের বাসায় গেলে বলিস চালের বস্তা শেষ করতে এসেছে। তাহলে তোর কাছে মেয়ে বিয়ে দিয়ে নিশ্চিন্তে থাকবো কি করে? তুই তো আমার মেয়েকে না খাইয়েই মারবি। উফ ফুপি, বিবাহিত মানুষদের এত খেতে হয় না, ভালোবাসাই পেট ভরে থাকে। আমি তোমার মেয়ের জামাই, ইটস ফাইনাল। কথা দিয়ে কথা বরখেলাপ করা মুনাফিকের কাজ। আমি জানি আমার ফুপি মুনাফিক না। নাবিলা ভুইয়া এবার আর গম্ভীর থাকতে পারলেন না, হেসে দিলেন শব্দ করে। হাসতে হাসতেই বললেন, তোর বাবা মা দুজনেই কবে থেকে বলে আসছে বউ করলে আরিশাকেই করবে, তোকে শায়েস্তা করার জন্য। তোর ফুপা অবশ্য জানেন না এই ব্যাপারটা, শুধু আমাদের বাড়ির সবাই জানে। সাদাব যেন হাতে চাঁদ পেয়ে গেল। কিন্তু তুই ওকে বিয়ে করতে চাইছিস কেন? ভালোবাসি বলে। ওর সাথে ঝগড়া করি তো কি হয়েছে? ও আমার কাছাকাছি না থাকলে কেমন দম বন্ধ লাগে। ওকে কোনো ছেলে পাশে দেখলেও গায়ের রক্ত কেমন টকবক করে ওঠে। এক নজর না দেখলে বুকে কেমন যেন অসহ্য যন্ত্রণা হয়। এসব কি ভালোবাসা না পুপি? নাবিলা ভুইয়া মুচকি হাসেন, ভাতিজার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, বুঝলাম, তবে আরিশার থেকে এমন কোনো ইঙ্গিত পেয়েছিস? ওর কথা বলো না, ও একটা হাবা। এসব এই মেয়ে বুঝবে নাকি? বাবার মতো হয়েছে, বুঝো না? নাবিলা ভুইয়া হেসে হেসেই বলেন, যাই হোক, আমার তো প্রস্তাবে সমস্যা নেই, বরং আমার গুরুজন এই বিষয়ে আগাতে চাইনি। তোদের এত শত্রুতা দেখে এখন তুই যেহেতু রাজি, সমস্যা নেই। কিন্তু এটাও জেনে রাখ, আরিশা রাজি না থাকলে এই বিয়ে হবে না। এখন এসব বাদ দিয়ে পড়ালেখা কর, স্টাবলিশ হ, তখন ভাববো, কেমন? সাদাফ মাথা দুলায়। এতটুকু সম্মতি তার দরকার ছিল, তাহলে অন্তত মনে সাহস থাকে। লিপি বেগমের গলার স্বর পেয়ে উনি নিজের ভাবনা থেকে বেরিয়ে আসেন। ঠোঁটের কোণে লেপ্টে আছে মুচকি হাসি। তার মেয়েটা এসব জানে না, কিন্তু মেয়ের চোখে ঠিকই সাদাফের জন্য ভালোবাসা দেখেন। আরিশার জন্য কোনো বিয়ের প্রস্তাব আসলে
ওনারা পরে ভাববেন বলে না করে দেন। কিন্তু সেদিন শোয়েব খানের বন্ধুর ছেলে হওয়ায় না করতে পারেনি। আর তিনি ভিতরে ভিতরে যে এত কিছু ঘটে গেছে তাও জানতেন না। আর সাদা ফ্রি লাগতে ছিল, কারণ ওর ফুপি তো আছেই ওর সাথে। বিয়ে যে হবে না সেটাও শিওর ছিল। সেদিনের ওই বিয়ে ভেঙে যাওয়ার পরেই নাবিলা ভুইয়া বড় দুই ছেলেকে আর স্বামীকে সাদাফ আর আরিশার কথা জানান। ভুইয়া বাড়ির সবাই উপস্থিত ছিল সেখানে, সাদাফ, আরাফ, উষা, সাগর বাদে। শোয়েব খান, নেহাল আর আলিফ কারোরই দ্বিমত ছিল না এই প্রস্তাবে। সবাই যেন এতেই খুশি।